আমি একটু আগে ওকে আমার মনের কথা বলে দিয়েছি একাকিত্ব, কিন্তু ও আমাকে এখনও বোঝেনি। আমাকেও ভালোবাসে না, পছন্দও করে না। তীব্র কষ্টে আমি পাগল হয়ে যাচ্ছি একাকিত্ব। মনে হয় মনে হয় যেন শ্বাস নিতে পারছি না। আমার একই রোগ হলো একাকিত্ব। আমি অসুস্থ হয়ে যাচ্ছি দিন দিন। কেন যে ওকে মনের কথা আগে বললাম না, ওর বিয়ের আগেও বলতে পারিনি, এখনও না। জানো, ওকে প্রতিদিন একটা ছেলের সাথে দেখি আমি। মাহাদ নাম ছেলেটার। ওদের দুজনকে একসাথে দেখলে আমার ভেতরটা চলে যায়, সহ্য করতে পারি না। স্বার্থপরের মতো বারবার ওদের টেনে এনে বোঝায় ছেলেরা ভালো না, ইশারা ইঙ্গিতে বোঝাতে চাই। মাহাদ ছেলেটাও ভালো না। আমি জানি আমি সত্যি অসুস্থ হয়ে যাচ্ছি, হয়তো হয়েও গেছি। আমি বইয়ের মতো পরিণতি চাই না একাকিত্ব, প্রীতমের মতো ভালোবাসা হারাতে চাই না। আমার সত্যি কষ্ট হচ্ছে। এত কষ্ট কেন আমিই পাচ্ছি? আমি ভালো থাকতে চাই, একটু ভালোবাসা চাই। অথচ অথচ আমার আশেপাশে কেউ নেই, সব শূন্য, ফাঁকা, খালি। গ্রাম থেকে আসার পথে তরির হাতে 1,000 টাকার 5টা কচকচে নোট ধরিয়ে দিয়েছিলেন বরকত সাহেব। তরি এই টাকাগুলো এখনই খরচ করতে চায়নি, কিন্তু প্রণয়ের মনের কথাগুলো জানার পর সে তার সিদ্ধান্ত পাল্টে ফেলেছে। এমনিতেও আয়েশা খাতুন তাকে সহ্য করতে পারেন না, এখানে ওর থাকাটাও ওনার পছন্দ না। এতদিন তুরি হলে সিট পাওয়া ব্যর্থ অপেক্ষা করলেও এখন ভার্সিটির 3জন মেয়েকে নিয়ে ছোটোখাটো বাসা খুঁজবে বলে ভেবেছে। শুক্রবার বিকেলে বেরও হতে চেয়েছিল। বাদ সাধলেন প্রণয়ের বাবা রফিক। তরি তখন মাত্র তৈরি হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে। রফিক টেবিলে বসে নিত্যদিনের মতো চা খাচ্ছেন। ওকে এভাবে পরিপাটি বেশে দেখে প্রশ্ন করলেন, কোথাও যাচ্ছ? ব্যাগের টাকাগুলো গুনে দেখছিল তরি। মোটে 12,520 টাকা আছে ওর কাছে। 5,000 থেকে বাকিগুলো তরির পরিশ্রমের টাকা। ওই যে মেলায় কাজ করে উপার্জন করেছিল না, ওগুলো। ওরা 4জন মিলে ভেবে রেখেছে 8,000-এর ওপরে কোনো বাসা দেখবে না। আরও কত খরচ আছে, কারেন্ট বিল, গ্যাস বিল, কত কী। রফিক ডাকতেই পা থামল তরি। উত্তরে নম্র স্বরে বলল, জি মামা, নতুন বাসা দেখতে যাচ্ছিলাম। তিনি কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে বললেন, নতুন বাসা দেখতে যাচ্ছ মানে? হলের অবস্থা তো আপনি ভালো জানেন মামা, অনেক অপেক্ষা করেও একটা সিট পাইনি। তাই এখন ভাবছিলাম কয়েকজন মিলে ভাড়া বাসা নেব। আপনাকে তো আগেই বলেছিলামই। রফিক একটু গম্ভীর হলেন যেন, থমথমে গলায় বললেন, আমরা কি তোমার কম আদর যত্ন করেছি? খারাপ ব্যবহার করেছি তোমার সাথে? সালেহা টেবিল গোছাচ্ছিল। এ কথা শুনে নিজ মনে মনে বেরালো, আপনি খারাপ আচরণ না করলে কি হইব? আপনার বউই তো আসল শয়তান, কুটনি। তরির মাথা নিচু করে বলল, না মামা, এমন কিছু না। তাহলে? মাথাটা আরেকটু নুমালো তরি, হাঁসফাঁস করলো। আমি এখানে থাকায় আপনাদের অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। বাবাও বলেছিল নতুন বাসা দেখতে। তুমি কি ইউনিবিনিয়ারের আয়েশার কথা বলছো? ওকে আমি বোঝাবো। ও নিয়ে তোমাকেও আর কিছু বলবে না। যতদিন ঢাকা শহরে থাকার ওখানেই থাকবে, অন্য কিছু শুনতে পাচ্ছি না। এখানে না থাকার মূল কারণ তো শুধু আয়েশা খাতুন নন, প্রণয়ও। তরি তাই শেষ চেষ্টা চালালো। কিন্তু আমি তো আমার বান্ধবীদের বলে দিয়েছি আজকে বাসা খুঁজতে যাব। তাহলে এখন মানা করে দাও। এটার তেমন কি, বান্ধবী হয় তোমার, নিশ্চয়ই ঝামেলা করবে না। অগত্যা তরি সত্যি মানা করে দিল। মনও খারাপ হলো ভীষণ। তার আর মন টানছে না এখানে থাকতে। বাবার কাছে ছুটে চলে যেতে ইচ্ছে করছে খুব। রফিকের সাথে কথা শেষ করে তরি আর ঘরে গেল না। মন মেজাজ ভালো করতে একা একাই বাইরে হাঁটতে বেরোলো। আনমনা সে কী সব উল্টাপাল্টা ভাবনায় মশগুল হয়ে প্রথমে এলাকা, তারপর মেইন রোডে পৌঁছে গেল। তবুও তরির হাঁটা শেষ হচ্ছে না। হাঁটতেই ভালো লাগছে। বাতাস নেই, তেজস্বী সূর্য চারিদিকে দুটি ছড়াচ্ছে। গরম খুব, তবু একটু গ্লানি ভাব আসছে না, বরং ভালো লাগাটাই বাড়ছে। আশ্চর্য রকম ভালো লাগায় সিক্ত হচ্ছে ক্ষণে ক্ষণে। ভাবনায় ছেদ ঘটাতে ফোনটা তক্ষুনি বেজে উঠল। মাহাদের কল। তরি প্রথমে কেটে দিল, আবার কল করতে রিসিভ করলো। সাথে সাথে ওপাশ থেকে ব্যস্ত কণ্ঠ, কোথায় তুমি? কেন? আগে উত্তর দাও। একটু বাইরে বের হয়েছি। তরি বুঝল না। মানে? মাহাদের কণ্ঠে দারুণ রসিকতা। মানে অনেকক্ষণ ধরে দেখছিলাম একটা শুকনো কাঠির মতো বিশ্রামে হেলাদুলে চোখের সামনে টই করছে। আমার মনে হচ্ছিল ওটা তুমি। এখন নিশ্চিত হলাম। তরি বাকি কথা শুনল না, ভয়ঙ্কর তেতে উঠল। আমি বিশ্রী? না,
গাছেটিও মনে হচ্ছিল। যেভাবে হেলে দুলে হাঁটছ, আপনা আপনি হাঁটতে হাঁটতে নিজের পায়ের দিকে তাকালো তরি। কই, ঠিকই তো আছে। কিছু বলতে নিবে তার আগে কলটা থেকে গেল। পরপরই পেছন থেকে মাহাদের স্পষ্ট গলা শুনতে পেল। নিজের দোষ কেউ নিচে দেখতে পারে না মেয়ে। তার চেয়ে আমি ভিডিও করছি, তুমি স্লো মোশনে হাঁটা দাও, তারপর ভালোভাবে দেখতে পাবে। মাহাদ হাসছে অল্প শব্দে। আবার কালো রঙের একটা পাঞ্জাবিও পরেছে দেখছি। তরি কেন যেন রাগ করতে পারল না। নিঃশব্দে একটা লম্বা নিঃশ্বাস ফেলল। জিজ্ঞেস করলো, আপনি ভূতের মতো কোথা থেকে হাজির হলেন? এখানে ছিলাম, ওই যে টঙের দোকান দেখছো, ওখানে চা খাচ্ছিলাম। তরি টঙের দোকানটার দিকে তাকালো। সেখানে মাহাদের দুজন বন্ধুকে দেখা যাচ্ছে। চায়ে চুমুক দিতে দিতে এদিকেই চেয়ে আছে তারা। তরির অস্বস্তি হলো। কিছু না বলেই আবারও সামনে পা বাড়ালো। পিছু পিছু মাহাদও আসছে। কোথায় যাচ্ছ? তরি ভাবলেশীন ভাবে উত্তর দিল, কোথাও না, হাঁটতে বের হয়েছি। তাহলে চলো ঘুরবো। দাঁড়াও, আমি আমার বাইক নিয়ে আসছি। আমি বলেছি আমি আপনার সাথে ঘুরবো। আমি তো ঘুরবো। যেখান থেকে এসেছেন সেখানে যান মাহাত, বিরক্ত করছেন আপনি। মাহাদ গেল না, চুপচাপ হাঁটতে লাগলো। এক ফাঁকে তরির আঙুলগুলো হাতের মুঠোয় নিয়ে নিল। তরি প্রথমে হাত ছাড়ানোর চেষ্টা করলেও পরে হাল ছেড়ে দেয়। মাহাদকে তার ঠিক কী বললে লোকটা ওকে ছেড়ে দেবে? কম তো চেষ্টা করেনি। তাকে ঘৃণা করার জন্য ধর্ষিতার কথাটাও না চাইতেই বলে দিয়েছে। অথচ লোকটা আগে থেকেই সব জানতো, তবু পিছু ফেরেনি। তরি মাঝে মাঝে খুব ভাবে, মাহাদ কি সত্যি তরিকে এতটুকুই ভালোবাসে, নাকি তার ভালোবাসায় খুঁত আছে? অর্ণবের মতো হবে না তো? তরির ভয় হয়। সে আর কারো প্রতি দুর্বল হতে চায় না। মাহাত, হুম, আপনি কি একটা কথা বলার ছিল? মানা করেছি নাকি আমি? বলে ফেলো। তরি কিছুক্ষণ চুপ রইল, গলা কাঁপছে। বলে দেওয়া উচিত কি? সে কি এক্ষুনি বলে দেবে? পরে মনে হলো এখনই বলা দরকার। লোকটার পাগলামি দিন দিন বাড়ছে। প্রশ্রয় না দিয়ে এটা এখনই থামাতে হবে। আপনি আমার অতীতের সব জানলো, একটা সত্য আপনার অজানা মাহাত। আমি আমার অনুমতি নিচ্ছি তরি। এখন কথা বলে তোমার জন্য নিষিদ্ধ। মাহাদের ঠান্ডা গন্ধ। তরি তবু বলল, আমি কখনো মা হতে পারবো না মাহাত, এটা আমার বাবা ছাড়া কেউ জানে না। কথাটা যথেষ্ট ছিল মাহাদকে চমকে দিতে, কিন্তু দমিয়ে দেওয়ার জন্য একদমই না। আমার আপত্তি নেই। আপনার মাথা আসলেই গেছে মাহাত, বেপরোয়া স্বভাব থেকে বেরিয়ে আসুন, বাস্তবতা চিনুন। তো আমি কল্পনা আছি নাকি? তেরা কথা। এবার একটু রেগেই গেল তরি। মাহাত, বুঝতে পারছেন না কেন? আমি কখনো মা হতে পারবো না। আপনি কি চাইবেন এমন একজনকে নিজের জীবনে জড়াতে যে কখনো আপনাকে সন্তানের মুখ দেখাতে পারবে না? চাইব। আপনার পরিবার তো মানবে না। মানবে, আমি বললেই মানবে। আর সমাজ? সমাজ কি? সমাজ থেকে কি আমি খ্যাতা পড়ব? ওরা আমাকে খাওয়ায় না পড়ায়? হতাশায় লম্বা লম্বা নিঃশ্বাস নিল তরি। এক হাতে কপাল চেপে ধরল। লোকটা এত অবুঝ, এবার সে এমন বাচ্চামি মানায়? তরির হাতটা আরেকটু শক্ত করে ধরল মাহাত। আর চোখে দেখল মেয়েটা আওয়াজ ছাড়া কাঁদছে, চোখ বেয়ে তরতর করে জল গড়াচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে মুখটা মারাত্মক গম্ভীর করে নিল মাহাত। তেতো মেজাজে বেশিক্ষণ চুপ রইল, শান্ত করল নিজেকে। এতক্ষণ রেগে মেগে তরির ওপর চেঁচিয়ে কথা বলে ফেলেছে ভুলে, কিন্তু এতে তার একটু অনুতপ্ত বোধ হচ্ছে না। বরং মেয়েটার ইদানিং কথায় কথায় কান্না ভেতর থেকে গুমড়ে দিচ্ছে। একটা প্রশ্ন ভীষণভাবে কুড়ে কুড়ে খাচ্ছে, মেয়েটা থেকে কেন ভালোবাসে না? সময় গড়িয়ে গেছে অনেকটা। বিকাল পেরিয়ে সন্ধ্যার আগমন ঘটেছে একটু একটু করে। তরির কান্না থেমেছে। হাতটা তখনও মাহাদের হাতের দখলে। হাঁটতে হাঁটতে তারা অনেকটা দূরে চলে এসেছে। হঠাৎ নিস্তব্ধতা কাটিয়ে মাহাদ বলতে শুরু করলো, তোমাকে আগেও বলেছিলাম তরি, বাবাকে আমি খুব ভালোবাসলেও তার সাথে আমার সম্পর্ক কোনো কালেই ভালো ছিল না। আমার ছোটবেলার মধুর স্মৃতির কোথাও বাবা নেই। তবে হ্যাঁ, কষ্টের স্মৃতিতে তিনি বারবারই আছেন। দাদা মারা যাওয়ার পর বাবার নেশা করার অভ্যাস হয়ে গিয়েছিল। অভ্যাসটা আসক্তিতে পরিণত হতেও সময় লাগেনি। আমার মা খুব ধার্মিক ছিলেন, এসব পছন্দ করতেন না। দাদিও মানা করতেন। এই মানা করার জন্য কম গালি খেতে হয়নি আমার মা আর দাদিকে। কারো বাধা মানতেন না বাবা। সারাদিন নেশাপানি নিয়ে পড়ে থাকতেন। একসময় তো বাসাতেও খাওয়াতে শুরু করে দিলেন। নূপুর তখন অনেক ছোট, 8 বছর হবে হয়তো। বাবার দেখাতে গিয়েও চুরি চুরি করে একবার সিগারেট মুখে দিতে গিয়েছিল। মাসিরা দেখে ওকে অনেক মারলেন। রাতে বাবা আসার পর বাবার সাথে ঝগড়া বাঁধিয়ে দিলেন। তখন বাবা পুরো মাতাল, ঠিক করে তাকাতেও পারছিলেন না।
তবুও গায়ের জোর ছিল প্রবল। সেবার প্রথম মাকে বাবার হাতে মার খেতে দেখেছিলাম। প্যান্টের বেল্ট দিয়ে আমার সামনে আমার মাকে মারা হচ্ছিল। মায়ের এক একটা আর্তনাদ আমাকে ভয় পাইয়ে দিচ্ছিল। দাদি আমাকে টেনে নিয়ে যেতে চাইলেও আমি চাচ্ছিলাম না। কাঁদছিলাম, দেখছিলাম আমার অপরিচিত বাবাকে। এরপর প্রতিদিনই এমন চলত। আস্তে আস্তে মায়ের সঙ্গে সঙ্গে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছিলাম। মা বাবাকে শান্ত মতে বোঝাতে চাইতো, নেশা করা ছাড়তে বলতো, কিন্তু কিছুতেই হচ্ছিল না। বরং পরিস্থিতির হাতে একদম বাইরে চলে গেল। দিন যেত, রাত যেত, বাবা 2-3 দিন বাসায় ফিরতেন না, যা আগে কখনো হয়নি। যতই নেশা করুক, গভীর রাত ধরে বাবা বাসায় ফিরতেন। আর আচরণও আগের থেকে আরও হিংস্র হয়ে গিয়েছিল। পর একদিন জানতে পারলাম আমাদের 2 গ্রাম পরে একটা ফ্যাক্টরিতে সেলেনা নামের এক মহিলা কাজ করত। তার সাথেই বাবার পরকীয়া সম্পর্কে জড়িয়ে গেছেন। মা এসব আর সহ্য করতে পারছিলেন না। আমাদের অবস্থা এত খারাপ হয়েছিল যে ঘরে খাওয়ার কিছু পেতাম না। স্কুলের ফি আটকে ছিল মাসের পর মাস। বাবা ঠিকমতো টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। তার ধ্যান জ্ঞান ছিল শুধু সেলেনা নামক বিশ্রী মহিলাটি। আমার এখনো অবাক লাগে জানো, আমার মা এত ধার্মিক, সে কিভাবে পারলো বিষ খেতে। আমার স্পষ্ট মনে আছে, সেদিন ক্রিকেট খেলে মাত্র বাসে ফিরেছিলাম আমি। সন্ধ্যাবেলা উঠানে দেখি মা মাটিতে শুয়ে গড়াচ্ছে। মুখ দিয়ে বেরোনো সাদা ফ্যানগুলো মাটিতে গড়িয়ে পড়ছে। চোখ উল্টে খিচুনি দিয়ে উঠছে বারবার। পাশেই দাদু বসে গেছেন। আমার ছোট্ট বোনটা মাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, ছাড়ছে না। আমি অত ছোট ছিলাম না, 15 বছর, কিন্তু কাউকে মারা যেতে বিষ খেতে কখনো দেখিনি। আমার মাথাটা ফাঁকা ফাঁকা লাগছিল। আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। আশেপাশে বাবাকে খুব করে খুঁজছিলাম। দাদু আমাকে দেখিয়ে প্রতিবেশীর কাউকে ডাকতে বললেন। সে বুড়ো মানুষ, হাঁটতে পারে না, 2 কদম এগুলে হাঁপিয়ে যায়, গলায় জোরও তেমন নেই। তবুও মায়ের মুখে আঙুল দিয়ে বমি করানোর চেষ্টা করছিলেন। আমি পাগলের মতো ছুটছিলাম সাহায্যের জন্য। পাশের বাসার আঙ্কেলকে সাহায্যের জন্য পেয়েছিলামও। মাকে হাসপাতালে নেওয়া হলো, কয়েক মিনিট চিকিৎসাও করানো হলো, কিন্তু বাঁচানো গেল না। আমার মাটা আমাকে সেদিন একেবারেই ছেড়ে চলে গেল তরি। ভাত খাই না বলে রাগ করে কোথাও গেল না, একটু পরও ফিরে এলো না। বাবার কাছ থেকে দূরে থাকতে নব্বরকে নিয়ে শহরে এসেছিলাম আমি। ওকে স্কুলে ভর্তি করিয়েছে। ভালোবাসায় কোনো কমতি রাখিনি, অথচ আমারই দোষে আমার বোনটা তার সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলল। রোড অ্যাক্সিডেন্টে ওর পা থেতলে গেল, অথচ আমি কিছুই করতে পারিনি। মায়ের বেলাও পারিনি। আমি একটা ব্যর্থ সন্তান তরি, ব্যর্থ ভাই, ব্যর্থ প্রেমিক। এইটুকু বলে মাহাদ একটু থামলো। তরি স্থির দৃষ্টিতে চেয়ে আছে। চোখ টলমল করছে কি করছে, বুক ভারী হয়েছে কি? হ্যাঁ হয়েছে। মাহাদ শান্ত কণ্ঠটাকে আর একটু শান্ত করলো। অস্বাভাবিক নির্লিপ্ততা নিয়ে বলতে রইল, এই যে তরুণ আমার তুমি মেয়েটা, শাড়ি পরো তোমায় বকুল ফুল করাতে দেখে ভালো লেগেছিল খুব, অথচ ভালোবাসার আগেই তুমি বিবাহিত হয়ে গেলে। আমি পিছিয়ে এলাম, পরে আবার জানলাম তোমার ডিভোর্স হয়ে গেছে। বিয়ের আগে ধর্ষণও করা হয়েছিল নাকি? মিথ্যে বলবো না, আমার খারাপ লেগেছিল। ওই যে ভালো লাগাটা ছিল না, ওটাও তোমার বিয়ের পর আর অনুভব করিনি। কিন্তু ভার্সিটিতে তোমাকে আবার দেখে আমার সে ভালো লাগাটা আবারও ফিরে এসেছিল। তোমাকে শুধু শুধু জ্বালাতে ইচ্ছে করতো। তোমার বিরক্ত মুখটা দেখতে ভালো লাগতো। জ্বালাতে জ্বালাতে কখন যে আমি নিজেই তোমার যাতনায় আটকে গেলাম। ভালোবেসে ফেললাম তোমাকে। তুমি যখন আমাকে তোমার সত্য বলতে চাইতে, এড়িয়ে যেতাম। আমার এসব অতীত ফতীত শুনতে ভালো লাগে না তরি। এসব তো আমি জানি। তোমার থেকে আবার শুনতে হবে কেন? তোমাকে কষ্ট দিতে চাইতাম না, আগলে রাখতে চাইতাম, নিজের কাছে রাখতে চাইতাম। কিন্তু তোমার এমন দূরে সরে যাওয়া আমাকে পোড়ায় তরি। আমি জানি হয়তো তুমি আমার হবে না, তবু আকাশের কাছে তোমাকে পাওয়ার শতভাগ নিশ্চয়তা ছুড়ে দেয়। বলি এই নৌকা আমার তীরেই আটকাবে। সত্যি বলতে আমি হাল ছাড়তে শিখিনি তরি। তোমাকে পাওয়ার আশাটা আমি ছাড়তেই পারবো না। এখন তুমি আমার হও কিংবা না হও, আমি মেনে নেব, যেটাই হোক। তোমার মতো করে না হোক, একটু হলেও কষ্ট সহ্য করার ক্ষমতা আমার আছে। বাস্তবতা কি সেটা ভালো করেই জানি। মাহাদের সাথে কাটানো পরের মুহূর্তগুলো বিষাদ হয়ে উঠে গেল। দুজনে কেউই বাধা দিল না। উড়ছে যখন উড়ুক, উড়ে চলে যাক। কিছু অভিমান রয়ে গেলেও কিছু বিষাদ উড়ে যেতে হয়, কেননা অভিমানগুলো আপনাকে কাছে আসতে শেখাবে, নয়তো এক ঝটকায় দূরে সরিয়ে দেবে। কিংবা অভিমানের রেস ধরে হলেও আপনি তাকে মনে রাখবেন,
কিন্তু বিষাদের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো হয়ে যায়। তাকে মনে করে কষ্ট পাবেন বলে সেই মানুষটাকে আপনি মনেই করতে চাইবেন না। তারপর একদিন এমনভাবে স্মৃতি থেকে উধাও হয়ে যাবে যে তখন ধ্যান জ্ঞান আপনার কাছে থেকেও নেই। হাঁটতে হাঁটতে তরিকে তখন তার এলাকা অবধি পৌঁছে দেয় মাহাত। অতটুকু সময় লোকটা চুপচাপই ছিল, কথা বলেনি, তাকায়নি, হাতটা শক্ত করে ধরেছিল শুধু। এলাকার কাছাকাছি পৌঁছাতেই হাত ছেড়ে দিল, শান্ত গলায় শুধালো, মন ভালো হয়েছে? বাজে প্রশ্ন, ভিত্তিহীন প্রশ্ন। মন ভালো হবে কিভাবে? মাহাতকে সুযোগ দিয়েছে মন ভালো করার, উল্টো আরও চিন্তায় ফেলে দিয়েছে। তোরের ইচ্ছে করছে এক্ষুনি গ্রামে চলে যেতে। এই শহরের বাতাসে নিঃশ্বাস নেওয়া খুব কঠিন। শহরটা বড্ড অচেনা তার জন্য। অচেনা এখানকার মানুষগুলো, অলিগলিতে হওয়া অচেনা ভয়ে আটকে ওঠে ক্ষণগুলো। শুধু চেনা জানা আছে ওই দুটো মাত্র চরিত্রর সাথে, যারা তার জীবনে এসে তার এলোমেলো ভাবনাকে আরও এলোমেলো করে দিয়েছে। চরিত্র দুটো কিন্তু পুরুষ, নাম কিন্তু মাহাত আর প্রণয়। তরির উত্তরের জন্য কিছুক্ষণ অপেক্ষা করলো মাহাত। উত্তর না পেয়ে আবারও জিজ্ঞেস করলো, হয়নি ভালো? না। কেন হয়নি? জবাবে এবারও নিশ্চুপ সে। মাহাত একটু করে এগোলো এক কদম, তোরের গালের শুকিয়ে যাওয়া পানি কণার দাগে আলতো করে হাত বোলালো, বলল, তুমি শুধু একবার বলে দাও তরি, আমার উপস্থিতি, কাছে আসা তোমার ভালো লাগে না, কথা দিচ্ছি। আর তোমার মুখোমুখি হব না, কিন্তু খবরদার মিথ্যে বলবে না, আমি কিন্তু বুঝে যাব। তরি শুনলই শুধু, কিছু না বলে হেঁটে চলে এলো বাড়িতে। তার এখন আর কান্না আসছে না, অথচ বুকটা ভীষণ কান্নায় হাঁসফাঁস করছে। চোখ থেকে এক ফোঁটা পানির জন্য আর্তনাদ করছে। মাটা এত অবুঝ, তরির নিষ্ঠুর হৃদয়কে গলানোর আপ্রাণ চেষ্টায় মজে থাকে সারাদিন। কিন্তু তরি তো স্বার্থপর না। তার মতো শত দাগ লাগানো মেয়েটা কিভাবে দাগহীন ছেলেটার সাথে জড়িয়ে যাবে? তরি সেই যে ঘরে ঢুকেছে, হাড় বের হয়নি। দুপুরের পর পানি ছাড়া পেটেও কিছু যায়নি। সালেহা অবশ্য 2-3 বার খেতে ডেকেছিল, তরি এক বাক্যে খাবে না জানিয়েছে। মাঝরাতে আবারও দরজার ওপাশে প্রণয়ের কণ্ঠ শুনতে পাওয়া গেছিল। ক্ষীণ স্বরে খাওয়ার জন্য ডাকছিল লোকটা। তরি তখন বিছানায় অন্যমনস্ক হয়ে শুয়ে আছে, সিলিংয়ের দিকে নিশ্চল চোখচোরা ভয়াবহভাবে স্থির। 9টার দিকে বরকত সাহেব কল করেছিলেন। তরির বড় বোন বাঁধনকে নাকি ওর শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। কারণ বলতে এইটুকুই, বাঁধন 4র্থবারের মতো মৃত সন্তান জন্ম দিয়েছে। এখন এই অলক্ষী মেয়েকে বাঁধনের স্বামী শাশুড়ি কেউই রাখতে চাচ্ছেন না। বাধ্য হয়ে বরকত সাহেব বিকালবেলা মেয়েকে নিয়ে এসেছেন। সব শুনে তরি একটা বড়সড় দীর্ঘশ্বাস ফেলে, পীড়াদায়ক দীর্ঘ নিঃশ্বাস। কেন যেন মনে হতে লাগলো সব কিছুর মূল সমস্যা আসলে সেই। তার সঙ্গে জড়িত একটা মানুষও ভালো নেই, সবাই কষ্টে আছে, ধুকে ধুকে শেষ হচ্ছে। অর্ণব বাচ্চাদের অত পছন্দ করতো না, বলা চলে দেখতেই পারতো না। যখন জানলো তার নিজের স্ত্রী অন্তঃসত্ত্বা, তখন মেজাজ দারুণ পেতে উঠল তার। তরির হাতে কয়েকটা ওষুধ ধরিয়ে দিয়ে বলল, এটা তুমি খেয়ে নাও, আমি এখন এই বাচ্চা চাই না। আশা করি আমার মতের বিরুদ্ধে যাবে না তুমি। তরি তখন অন্য খেয়ালে বসবাস করছে। তার ছোট পেটে ছোট একটা মানুষ বেড়ে উঠছে, যার ছোট ছোট হাত থাকবে, পা থাকবে, এইটুকু একটা মুখ থাকবে। আধো আধো বলিতেই তরিকে মা বলে ডাকবে সে। কথাগুলো ভাবলেই তরির শরীরে শিহরণ জাগে। মনে হয় অর্ণব যা খুশি করুক, তার কিচ্ছু যায় আসে না, এই ছোট্ট আদরের সোনাটা তার হলেই চলবে। কিন্তু অর্ণব সেখানেও বাধা হয়ে দাঁড়ালো। পড়ালেখাটাও ততদিনে বন্ধ করে দিয়েছে। বাসা থেকে বের হওয়ার কোনো মাধ্যম অবশিষ্ট নেই। তনি নিজেকে মানসিক রোগী মনে হচ্ছিল। সে কিছুতেই রাজি হচ্ছিল না নিজ সন্তানকে মেরে ফেলতে। অর্ণব প্রথমে ধৈর্য ধরে বোঝাতে লাগলো, নিজের রূপ পাল্টে ফেললো একদম। তরিকে ভীষণ কৃত্রিম ভালোবাসা দেখিয়ে রাজি করাতে চাইল, কিন্তু তরি তবুও নিজের সিদ্ধান্তে অটল। ততদিনে অবশ্য সে অর্ণবকে চিনে ফেলেছে। এই যে অর্ণবের কেমন ভালোবাসা সেটাও অজানা নয়। সেই দিন বুধবার ছিল, তরি স্পষ্ট মনে আছে। সন্ধ্যার দিকে সবার জন্য নাস্তা বানিয়ে মাত্র ঘরে ঢুকেছে সে। ফুল স্পিডে ফ্যান চালিয়ে সোফায় বসেছে। অমনি কোত্থেকে অর্ণব দৌড়ে এলো। নেশা করে শরীরে তাল নেই, হেলছে দুলছে, কিন্তু চোখে মুখে ভীষণ শক্ত, রাগে ভরপুর। টেবিল থেকে গর্ভপাতের ওষুধগুলো হাতে নিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, তুমি এগুলো খাবে না? অর্ণবের আচরণ দেখে তরি ভয়ে কেঁদে ফেলেছিল। হাত পা কাঁপছিল আগাম আতঙ্কের কথা ভেবে, তবু থেকে থেকে উত্তর দিয়েছিল, না।
জেদ যেন তক্ষুনি অর্ণবের মাথা চাড়া দিয়ে ওঠে। ভয়ঙ্কর ক্রোধের সঙ্গে ওষুধের পাথা থেকে 3-4টা ঔষধ নিয়ে তরির মুখে ঢুকিয়ে রূঢ়ভাবে মুখ চেপে ধরল। তরির শরীরের ওপর প্রায় উঠেই বসেছিল অর্ণব। মুখ এমনভাবে চেপে ধরেছিল যে তরির মনে হচ্ছিল গালে আঙুল দেবে যাচ্ছে। মুখের ভেতরটায় ক্ষীণ নোনতা স্বাদও পাচ্ছিল। বোধহয় দাঁতের সাথে লেগে গালের ভেতরটা চামড়া কেটে গেছে। অর্ণবে কিন্তু সেসবে বিন্দুমাত্র পাত্তা নেই। সে তার মতো চেঁচাচ্ছে ওষুধ গিলে ফেলার জন্য। পানি ছাড়া কি ওষুধ আদৌ গেলা যায়? কিন্তু তরি গিলে ফেলেছিল। নোনতা রক্ত থুথু একাকার হয়ে একটা ওষুধ গলা চেপে একটু একটু করে নামছিল। সেটাও অর্ণবের ভালো লাগছিল না। অনবরত বিশ্রী বিশ্রী গালি দিচ্ছিল তরিকে। একসময় ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। তরিকে অসহ্য লাগছিল তার। মেয়েটাকে যতবার দেখছে ততবারই মারার জন্য হাত পা নিষ্পিস করছিল। শেষে পা দিয়ে তরির পেটে লাগাতার কয়েকবার আঘাত করলো সে। তরির সব যেন অন্ধকার হয়ে আসলো নিমিষেই। চোখ উল্টে গেছে, ঝাপসা সব। মুখ থেকে রয়ে যাওয়া ওষুধগুলো বেরিয়ে এসেছে। যন্ত্রণাগুলো সহ্য করতেই পারছিল না তরি। ঝরে যাচ্ছিল দমকা বাতাসে বকুল ফুলের মতো। তরির শাশুড়ির নাম ছিল উম্মে নাহার। মহিলার নাম যতটা স্নিগ্ধ, মহিলা ততটাই কর্কশ বদমেজাজি। তরির সাথে কখনো কথা না বললেও তিনি কিন্তু কম অত্যাচার করেননি। নীরবে যুদ্ধ চালাতেন তরির সঙ্গে। তরি প্রেগনেন্ট জেনেও কাজের বেলায় একচুলও ছাড় দেননি। কিন্তু সেদিন ছেলের এহেন আগ্রাসী কাণ্ডে কীভাবে যেন তার মনে একটু হলেও মায়া জাগলো। বরকত সাহেবকে ফোন করে তরির অবস্থা জানালেন। বরকত সাহেব তৎক্ষণাৎই বেরিয়ে পড়েছিলেন মেয়ের উদ্দেশ্যে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ঘরের সাদা ঝকঝকে টাইলসে মেঝেতে রক্তে রঞ্জিত হয়ে শুকিয়ে গেছে বহু আগে। আশেপাশে কোথাও অর্ণব নেই। সে অনেক আগেই চলে গেছে। বরকত সাহেব একা একাই মেয়েকে কোলে তুলে হাসপাতালে রওনা হলেন। তরি বেঁচে গেলেও বাচ্চাটাকে বাঁচানো গেল না। তরি হারালো ওর মা হওয়ার ক্ষমতা। মেয়ের এইরূপ অবস্থা তরির মা কিছুতেই মেনে নিতে পারছিলেন না। নিজেকে দোষী করছিলেন বারবার। তার জন্যই তো তার মেয়ের এই অবস্থা। তিনিই তো মেয়েকে ওই নরপশুর হাতে তুলে দিয়েছিলেন। আস্তে আস্তে অর্ণব নামক বিষ অজান্তেই তাকেও খেয়ে ফেলল। ওই যে উঠানের বকুল গাছটা, ওখানেই তরির মাকে কবর দেওয়া হয়েছে, প্রিয় বকুলতলার ছায়াতলে। ভয়ে এই জন্য তরি সেখানে এখন আর যায় না। বকুল গাছের নিচে একটু আরাম করে বসে না। মনে হয় মা যেন ওকে ডাকছে। চিৎকার করা কান্নায় ভারী করে দিচ্ছে আশপাশ, যেন জড়িয়ে ধরতে চাইছে ওকে, ক্ষমা চাইছে। তরির এত ভয় হয়, এত ভয়ও কখনো পাইনি, কখনো না। মায়ের মারা যাওয়ার, বাচ্চা হারানোর বেশি দিন হয়নি তখনও। অর্ণব এর মধ্যে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। তরি যদিও খুশি হয়েছিল, কিন্তু একটা বিষয় তখন বুঝতে পারিনি, ছেলেটা তো ওকে পছন্দ করে বিয়ে করেছিল, তাহলে তার সাথে এমন করলো কেন? পরেই জানা গেল অর্ণব আসলে তরিকে কখনোই পছন্দ করতো না। কলেজে প্রথম দেখা, পছন্দ করা এসবই বানোয়াট। তরিকে অর্ণব বিয়ের আগে কখনোই দেখেনি, বরং নিজের ছেলের বউ হিসেবে মাতব্বরই তরিকে পছন্দ করেই নিয়েছিলেন। মাতব্বরের কথাতেই তরির পরিবার সবার সাথে এতকাল ভালো মানুষই করে গেছে অর্ণব। মাতব্বর মারা যেতেই ভেতরকার ঘৃণা উপচে আসলো। তরি তো ধর্ষিতা মেয়েদের এমন মান সম্মানী লোকেরা বিয়ে করে না, ভালোবাসে না। ওদের এই অপবিত্র গর্ভ থেকে অপবিত্রতাই জন্মায়। ক্ষুধার চোটে ঘুমটা পুরোপুরি হলো না তরির। ঘড়িতে তখন ভোর 5টা। বাড়ির কেউই এখনও ঘুম থেকে ওঠেনি। তরি আলসেমি কাটিয়ে বিছানা ছেড়ে দাঁড়াতেই আয়নার দিকে চোখ পড়ল। মুখটা তেলতেলে হয়ে আছে, চোখ দুটো ফুলে একাকার। সে তো রাতে কাঁদেনি, বেশি ঘুমায়নি, চোখ দুটো এভাবে ফুলে আছে কেন? নিজেকে দেখতে কেমন অসুস্থ লাগছে, যেন কতকাল হাসপাতালের দাঁড়ে দৌড়াচ্ছে সে। শ্যামবর্ণের চামড়া ফ্যাকাশে হয়ে শ্বেত রোগের মতো লাগছে। তরি তপ্ত নিঃশ্বাস ফেলে মুখটা ধুয়ে নিল। ওড়না জড়িয়ে আস্তে করে ঘরের দরজা খুলে বেরিয়ে পড়ল। চারপাশটা এখন শুনশান নীরবতায় ঘিরে আছে। তরি পা টিপে রান্নাঘরে এগোলো, ফ্রিজ খুলল। কিন্তু ফ্রিজে খাওয়ার মতো কিছুই নেই। একপাশে শুধু ভাতের বড় প্লেট আর মাছের তরকারি। এই সকালবেলা তরির এইসব খেতে ইচ্ছে করছে না। নিজের জন্য সে ছটফট নুডলস রেঁধে নিল। সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখা হয়ে গেল প্রণয়ের সাথে। একেবারে ফর্মাল ড্রেস আপে ঘর থেকে বেরিয়েছে লোকটা। তরিকে দেখে একটু থমকালো যেন, তারপর মুচকি হেসে বলল, কেমন আছেন? প্রণয়কে তরির পছন্দ না আগে থেকে। ছোটবেলার যেটুকু স্মৃতি মনে আছে সর্বদা গম্ভীর হয়ে থাকতো প্রণয়। তাদের সাথে মিশত কম, কিংবা একেবারেই না। এখানে এসে যাও একটু কথা বললো, সব অতীত নিয়ে। কিন্তু এখন এই মুহূর্তে প্রণয়ের কৃত্রিম মলিন হাসিটা তাকে দ্বিধায় ফেলে দিল কথা বলার জন্য। অকারণেই মায়া জাগলো। আমতা স্বরে জবাব দিল, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি। আপনি কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, হসপিটালে ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, এক্ষুনি যেতে হবে।
তরি হালকা মাথা কাত করে সায় দিল। সে ভেবেছিল প্রণয়কে নাস্তার জন্য বলবে, কম সময়ে একটুখানি চা বানিয়ে হলেও দেওয়া যাবে, কিন্তু প্রণয়ের কথা শুনে মনে হচ্ছে তার হাতে একদমই সময় নেই, খাওয়ার সময়টুকুও না। তাই এই বিষয়ে আর কিছু বললও নাও। ঠোঁটে জোরপূর্বক হাসি টেনে চলে যেতে নিলেই প্রণয় হঠাৎ শুধালো, আপনার চোখ ফোলা কেন তুরি? সারা রাত কেঁদেছেন? না, কাঁদবো কেন, এমনি ফুলে গেছে। প্রণয়ের বিশ্বাস হলো না একদমই। সে কেমন গভীর দৃষ্টি চেয়ে চেয়ে দেখলো সামনের মেয়েটাকে, পরখ করে নিল বিশেষ কিছু। এরপর নিঃশব্দে শ্বাস ফেলে আবারও জিজ্ঞেস করলো, আপনি কি আমার উপর রেগে আছেন? তরি একটু করে মাথা তুলল, ক্ষণিকের জন্য ভ্রুকুটি করে বলল, আমি কেন রেগে থাকবো? ওই যে আপনাকে ভালোবাসি বলেছিলাম। আপনার ইচ্ছে হয়েছে বলেছেন, আবার ইচ্ছে হলে হতির টেনে আনবেন। এতে আমি রাগ করব কেন? রাগ করলে কি আপনার স্বভাব পাল্টাবে? স্পষ্ট খোঁচা। ভেতরটা আগ্নেয়গিরির দাবানলে ঝলসে গেল যেন। ধুক ধুক শব্দের আন্দোলন থেমে গিয়ে দুঃখে রাহাজারি করে উঠল। চেঁচালো মন মস্তিষ্ক। প্রণয় নিজেকে এতটা অসহায় বোধ কখনো অনুভব করেনি। সে তার অনুভূতি প্রকাশ্যে ব্যর্থ, এই ছোট্ট মুহূর্তে দাঁড়িয়েও ব্যর্থ। করুণ নির্লিপ্ততা নিয়ে প্রণয় সুপ্ত অভিযোগ জানালো, আমাদের কথোপকথনটা কেন ঝগড়াতেই থেমে যায় তরি? কখনো গভীর দৃষ্টিতে আমাকে তাকিয়ে দেখেছ? এক সমুদ্র ভালোবাসা না পেলেও তোমার জন্য পাওয়া আমার এক আকাশ কষ্ট ঠিকই দেখতে পেতে। অথচ কথাগুলো বলা হয় না। নির্জন রাস্তায় বিক্রি করা প্রশান্তিগুলো সে আজও কিনতে পারেনি। রিকশায় গাড়িতে তার পাশের ফাঁকা জায়গাটা শূন্য হয়েই থাকে। প্রণয়ের বুকটা এত বাজেভাবে ভারী হয়ে আসে, তার আর কিচ্ছু ভালো লাগে না। টঙের দোকানে রেডিও চালু করে রাখা, মৃদু শব্দে একটা পুরনো গান বাজছে। দোকানের কাঠের বেঞ্চিতে বসে থাকা কিছু যুবক সমান তালে গলা উঁচিয়ে উঁচিয়ে গাইছে গানটা। দোকানের চাচা পান খাওয়া লাল লাল ফোঁকলা দাঁতগুলো বের করে হাসছেন, মহানন্দে চা বানাচ্ছেন। মাঝে মাঝে যুবকদের সাথে গলা মিলিয়ে গম্ভীর কণ্ঠে তাল মেলাচ্ছেন। আশেপাশে কি সুখ সুখ মনোভাব। তরির ভালো লাগলো খুব, মন ফুরফুরে হয়ে গেল। গেট মারিয়ে আস্তে আস্তে যতটুকু শোনা যায় কান খাড়া করে ওদের আনন্দের সুর শুনল। 1 কদম 2 কদম 3 কদম, আচমকা মাহাদের তেরা কথা শোনা গেল। তোমাকে এখন ধাক্কা দিয়ে ফেলে দিই তরি? তরি আঁতকে উঠল। নেত্রজোড়া বড়সড় করে তাকাতেই ভরকালো জোরে সরে। মোটর সাইকেলে বসে নেতা নেতা ভাব নেওয়া এলোমেলো মাহাতকে হঠাৎ পরিপাটি বেশি দেখে হজম হলো না। মাহাত অমায়িক হাসি নিয়ে দাঁড়িয়ে আছে, গালের গুন্ডাদের মতো দাড়িগুলো একটু একটু ছেঁটেছে। উস্কো খুস্কো চুলগুলো সুন্দর করে একপাশে আঁচড়ানো। সাদা শার্টের বুক বরাবর একটা আইডি কার্ড ঝুলছে। তরির চোখ সরল না, আশ্চর্য চোখে চেয়ে শুধালো, আপনার কি হয়েছে? আমার কি হবে? আপনাকে ঠিক লাগছে না। মাহাদের কপালে গুটি কয়েক ভাঁজ পড়ল, মাত্র কয়েক সেকেন্ডের জন্য। পরপরই মাছি তাড়ানোর মতো করে বলল, আমাকে তোমার কখনই বা ঠিক লাগে? তারপর খানিকক্ষণ সময় নিয়ে তরির মুখশ্রী আগাগোড়া দেখে নিল। হতাশ কণ্ঠে আবারও বলল, খানা দানা কিছু খাও না? মুখের এই অবস্থা কেন? বলেছিলাম আমাকে বিয়ে করতে, করো নেই। নয়তো এতদিনে একটা সুখবর পেয়ে মোটাসোটা হয়ে যেতে। তরি কি রেগে গেল? রেগে মেগে এখন মুখটাকে ভীষণ লাল করে ফেলবে? না, মুখটা লাল হলো না, কিন্তু ভীষণ রেগে কটমট নয়নে তাকালো মেয়েটা। আপনি কি কখনো শুধরাবেন না বলে শপথ নিয়েছেন? তুমি তো আমাকে ভালোবাসো না, শুধরে কি করব? আমি আপনাকে কখনোই ভালোবাসবো না মাহাত। কেন বুঝছেন না? এত বেহায়াপনা কেন করেন? মিনিমাম সেলফ রেসপেক্টটুকু নেই? আরও এক দফা হতাশ হয়ে ধীরে ধীরে আটকে রাখা নিঃশ্বাসটা একটু একটু করে ছাড়লো মাহাত। কথাটা গায়ে লেগেছে খুব, কিন্তু প্রতিক্রিয়ার বেলায় মাহাত নিতান্তই বেহায়া, আত্মসম্মানহীন। হাত বাড়িয়ে তরির হাতটা টেনে মোটরসাইকেলের কাছে নিয়ে গেল। খুব শান্ত স্বরে বলল, চলো বাসে পৌঁছে দিব। আমি আপনার সাথে যাব না। আমি তবুও নিয়ে যাব। আপনি এমন অসহ্য কেন? তুমি অসহ্য চোখে দেখো বলে হয়তো। আপনি বলেছিলেন আমি যদি আপনাকে চলে যেতে বলি তাহলে আপনি চলে যাবেন, আর আমার সামনে আসবেন না। কিন্তু কথাটা তুমি মন থেকে বলছো না তরি। আগে বলো, তারপর চলে যাব। এই পর্যায়ে তরি বিষয়ে আর কিছু বলতেই পারল না। বিমূঢ় ধৈর্য হারা হয়ে চুপ হয়ে গেল। মাহাত আসলে কিসের তৈরি? কোনোভাবেই ভেঙে ফেলা যায় না কেন একে? বরং তরি নিজেই ভেঙে যাচ্ছে, ভেঙে গুড়িয়ে নিঃশেষ হচ্ছে। আকাশের দিকে তাকো তো তরি। মাহাদের আদেশে ভরপুর কণ্ঠ। তরি মুখ তুলে তাকালো, দেখলো এক ঝাঁক সাদা মেঘেদের মন ভালো করা নীল সাদা রঙের প্রশান্তিতে। মাহাত প্রশ্ন করলো, কি দেখতে পাচ্ছ? শান্তি। আমি কি দেখতে পাচ্ছি জানো?
তোরই অল্প মাথা নাড়ালো। সে জানে না দৃষ্টি তখনও আকাশপানে কঠিনভাবে স্থির। মাহাত বলতে রইল, আমি আমাদের বিচ্ছেদ দেখতে পাই তরি। তোমাকে হারিয়ে ফেলার পর আমার পরিণতি দেখতে পাই। হুট করেই আকাশ থেকে পাওয়া প্রশান্তি আর অনুভব করতে পারলো তরি। বিষাদে ভরে গেল ভেতরটা। কথা ঘোরাবার জন্য বলল, আপনার গলায় এটা কিসের কার্ড? অফিস থেকে দিয়েছে। অফিস মানে? খুঁজে খুঁজে একটা চাকরি নিয়েছে, সাংবাদিকতার। আপনি সাংবাদিক? মাহাত তরিকে মোটরসাইকেলে বসতে ইশারা করে বলল, আমার খবর তো কিছুই রাখো না, তাই না জানাটাও স্বাভাবিক। আমার সাংবাদিকতা ভালো লাগে, ওই সাবজেক্ট পড়ালেখা শেষ করেছে। টুপটাপ বৃষ্টির দিন। রাস্তার কোণ ঘেঁষে যে গাছটা আছে ওখানে জোড়া শালিক বসে আছে। আদরে ভাবে একে অপরের সাথে লেগে আছে ওরা। উষ্ণতা ছড়াচ্ছে। জানালা গলিয়ে সে দৃশ্য নিষ্পলক দেখছিল তরি। মুগ্ধ হচ্ছিল বারংবার। পাশ থেকে কন্ডাক্টর তার ফ্যাঁসফ্যাঁসে গলায় বলল, আফা, ভাড়াটা দেন। তরি জানালা থেকে চোখ সরালো। যাত্রী নামা শেষে বাসটা চলতে শুরু করেছে মাত্র। তার পাশের মহিলা যাত্রীটি ঘুমে বিভোর। এত কোলাহলেও ঘুম ভাঙছে না। তরি ব্যাগ থেকে খুচরা টাকা মিলিয়ে কন্ডাক্টরকে দিয়ে দিল। কন্ডাক্টর এবার পাশের মহিলাটিকে ডাকতে লাগলো, অনেকটা বিরক্ত ভঙ্গিতে চেঁচিয়ে চেঁচিয়ে। আশ্চর্য, লোকাল বাসে এমন মরার মতো ঘুমাচ্ছে কেন? এত ডাকার পরও উঠছে না। খানিকক্ষণ পরেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। আকাশ ঘন কালো হয়ে আছে। বিকাল নাকি সন্ধ্যা বোঝা যাচ্ছে না। তরি সময় দেখতে ফোন হাতে নিয়েছিল। পাওয়ার বাটনে চাপ পড়তে দেখল স্ক্রিনে মাহাদের 3-4টা মিসড কল ভেসে আছে। 2 মিনিট আগে, এখন আবারও কল এসেছে। কোথায় তুমি? চলে গেছো? হ্যাঁ, বাসে এখন। আমার জন্য অপেক্ষা করেছিলে? প্রশ্নের তোরে তরি হকচকানো। সে কি আদৌ সত্য কথাটা বলবে? কখনোই না। অকপটে মিথ্যাটাই বলল। অপেক্ষা করব কেন? আপনি অপেক্ষা করার মতো কে? তৎক্ষণাৎ সুস্পষ্ট হাসিটা ঝনঝন করে কানে বাজল। মাহাত জানে তরি নামক নিষ্ঠুর নারীতেই মিথ্যা বলছে। বলাটাই স্বাভাবিক, কিন্তু সেই মিথ্যা বলার ধরনটা মাহাদের খুব ভালো লাগলো। হাসির ধমকে কিছুক্ষণ কথাই বলতে পারলো না সে। সময় নিয়ে শুধালো, এখন কোথায় আছো? বাসে পৌঁছাতে আর কতক্ষণ? বেশি নেই, আর 15 মিনিটের মতো। আপনি এখন কোথায়? তোমাকে নিতে ভার্সিটি গিয়েছিলাম, তুমি তো আগেই বাসে চলে গেলে। বৃষ্টি কমার অপেক্ষা এখন বাস স্ট্যান্ডে বসে আছি। তরি একবার বাহিরের দিকে তাকালো। প্রচণ্ড বৃষ্টিতে আশপাশ কিছুই বোঝা যাচ্ছে না। এই বৃষ্টি যে ঘণ্টাখানেকের আগে বন্ধ হবে না তা নিশ্চিত। মনটা কেমন হাঁসফাঁস করলো তরির। দীর্ঘশ্বাস ফেললো খুব সন্তর্পণে, খুব গোপনে। লোকটা তার জীবনে আরও আগে এলো না কেন? একটু বেশি দেরি করে ফেলেছে না? নীরবতার সুতো কেটে গেল একটু পরে। ওপাশ থেকে মাহাতের উদাস কণ্ঠস্বর শোনা গেল, তরি, আমার এই চাকরি বাকরি ভাল লাগছে না। সাংবাদিকতা তো আরও বোরিং। এর চেয়ে 3-4টা সিগারেট বসে বসে শেষ করলে দুনিয়ার তৃপ্তি। তাও আছে চাকরিটা করতে মন চাইতো। সারাদিনের কাজ শেষে বাসায় ফিরে বউয়ের দেখা পাই না। এই মেয়ে, আমাকে বিয়ে করছো না কেন তুমি? আমি তো এখন আর বেকার নই। তরি সামান্য চুপ থেকে শুধালো, আমি কখন বলেছি আপনি চাকরি করলে বিয়ে করব? মাহাত একরাশ বিষণ্ণতা নিয়ে বলল তখনও, বলনি কেন? তুমি আমার কাছে কোনো আবদারি করতে চাও না তরি? বৃষ্টির তেজ বেড়েছে, ঠান্ডায় কাঁপাকাঁপি বাড়ছে। তরি চুপচাপ মাহাদের অভিযোগ শুনল, মুখে কিছু বলল না। ফোনের ওপাশ থেকে লোকটার নিঃশ্বাসের মৃদু শব্দ শোনা যাচ্ছে। বাতাসে শো শো আওয়াজও স্পষ্ট। সেই আওয়াজের সাথে তাল মিলিয়ে ফিসফিস করে বলল, গান শুনবে তরি? তরি তখনও জবাববিহীন, নিশ্চুপ। তার নিশ্চুপতাকে সম্মতি ধরে গলা ছাড়ে গান গেয়ে উঠল মাহাত। সময়টা যেন তক্ষুনি থমকালো, থামতে বাধ্য হলো। হুশ জ্ঞান হারালো দূর কোথাও। প্রণয়ের পাগলামি যে এভাবে বেড়ে যাবে তরি কোশমিন কালেও ভাবেনি। এই শান্ত চুপচাপ ছেলেটার উড়নচুনটি জেদ সবাইকে অবাক করে দিয়েছে। সন্ধ্যার দিকে মায়ের সাথে একচোট ঝগড়াও করে ফেলেছে সে। ঘটনাটা তরির আসার আগে। তরি জানতো না। সে স্বাভাবিকভাবেই আসার পর থেকে এইদিক ওইদিক ঘোরাঘুরি করছে, কাজ করছে, রান্নাঘরে যাচ্ছে। এর মাঝে রফিক সাহেব একবার তাকে ডেকে পাঠালেন। বরকত সাহেবকে 2-1 দিনের ভেতর ঢাকায় আসার জন্য জোর তাগদা দিলেন। সব কিছু ভীষণ অস্বাভাবিক। আয়েশা খাতুনের তীক্ষ্ণ দৃষ্টিটুকু এড়ানো যাচ্ছে না। মহিলা কেমন ক্ষুব্ধ হয়ে তার দিকে বারবার তাকাচ্ছেন। মুখশ্রীতে প্রবল অসন্তোষ ভাব ঘুরঘুর করছে।
সালেহা সেই প্রথম থেকে মুখটা চুপসে রেখেছে, যেন ভীষণ মন খারাপ তার। তা দেখে তরি কাজ করতে করতে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এভাবে মন খারাপ করে আছো কেন? আমার আপনার জন্য খারাপ লাগতেছে আফা। ভ্রু কুচকে তরি বলল, আমার জন্য খারাপ লাগছে কেন? ওই যে আপনি আপনার প্রেমিকের আর বিয়ে করতে পারবেন না। তোমার কথা আমি বুঝতে পারছি না সালেহা, কি বলছো এগুলো? আপনি তো কিচ্ছু জানেন না। প্রণয় ভাইজান আজকা অনেক কাহিনী ঘটাইয়া লইছে। বুড়ির লোকে ঝগড়াও করছে। আপনারা নাকি ভাইজান যে কোনো মূল্যে বিয়া করব। বুড়ি তো প্রথমে মান বাড়ি চাই নাই, পরে আঙ্কেল কইছে বিয়া দিব জেদ না করতে। কথাগুলো তরির বিশ্বাস করতে কষ্ট হলো। প্রণয়ের প্রতি রাগ ঘৃণা যেটাও থাকুক, সেটা একটু হলেও বেড়ে গেল বোধহয়। কিছু বলার জন্য ঠোঁট কাঁপল। স্তব্ধ হাওয়া মস্তিষ্ক সচল হতে সময় নিল। প্রশ্ন ছুড়ল, প্রণয় ভাইয়া এখন কোথায়? আর একটু মন খারাপ করে সালেহা উত্তর দিল, ছাদে যাইতে দেখছিলাম। তারপর একটু থেমে আবারও বলল, প্রণয় ভাইজান তো অনেক ভালো আপা। আপনার প্রেমিক কি ভাইজানের থেকেও ভালা? তরি জবাব দেয় না। চুলটা বন্ধ করে ছুটে চলে ছাদের দিকে। ছাদের এক কোণায় প্রণয়কে পাওয়া গেল। চওড়া রেলিংয়ের ওপর পা ঝুলিয়ে বসে আছে। চুলগুলো বাতাসে উঠছে এলোমেলোভাবে। পরনের সাদা শার্টের পিঠের অংশে কিসের যেন দাগ। মুখটা এক পাশ দিয়ে দেখা যাচ্ছে। প্রচণ্ড বিষণ্ণ চোখজোড়া, বিস্তর গগন পানি, একদম স্থির। তরি ছাদের দরজা ধরে বেশক্ষণ দাঁড়িয়ে জিরিয়ে নিল। হাঁপ পালো, শ্বাস নিল জোরে জোরে। এরপর প্রণয়ের কাছাকাছি এগোতে আওয়াজ পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো লোকটা। ঠান্ডা চাহনি। তরি ভনিতা ছাড়াই কাটকাট গলায় প্রশ্ন করল, আপনি কোন সাহসে এসব করছেন? লজ্জা করেন একটু? প্রণয় কথা বলল না, অদ্ভুতভাবে চেয়ে রইল। মারাত্মক মলিন চেহারা। তরি আগের চেয়েও কঠোরভাবে বলল, উত্তর দিচ্ছেন না কেন? আমাকে বিয়ে করতে চান আপনি? কেন করতে চান? দয়া দেখিয়ে? আমি বলেছি দয়া দেখাতে? দয়া তুমি আমাকে দেখাও তরি, কম করে হলেও ভালোবাসো। অধৈর্য হয়ে গেল তরি। এত এত কান্না পাচ্ছে, এত অসহায় লাগছে। এটা কেমন জীবন? তাকে ধর্ষণ করার সময় এরা কেউ ছিল না, বিয়ের আগেও ছিল না, পরেও ছিল না। এখন কোত্থেকে এসে হাজির হচ্ছে? ঠোঁট হালকা ফাঁক করে ক্ষিপ্ত নিঃশ্বাসগুলো হাওয়ায় মিলিয়ে দিল তরি। রইস হয়ে বলল, আপনি এক্ষুনি মামাকে বলবেন আপনি বিয়ে করবেন না। আমি বলতে পারবো না। কেন বলতে পারবেন না? তরি উত্তেজিত হয়ে পড়ল। অথচ প্রণয়ের একই কথা, আমি তোমাকে ভালোবাসি। আমি আপনাকে কখনোই বিয়ে করব না। শুধু শুধু জেদ করছেন আপনি। রেলিং ছেড়ে মেঝেতে দাঁড়ালো প্রণয়। একটু করে তরির কাছে এলো, আস্তে আস্তে আওড়ালো, আমি তোমাকে অনেক ভালোবাসি তরি, অনেক আগে থেকে, সেই ছোট্টবেলা থেকে। আচ্ছা, আমাকে যখন ধর্ষণ করা হয়েছিল তখন আপনি কোথায় ছিলেন? যখন বিয়ে হচ্ছিল তখন কোথায় ছিলেন? আমি এসব জানতাম না তরি। মিথ্যে বলছেন কেন? আসার পর থেকে তাহলে না জেনে অতীতে খোঁচা দিতেন? বিশ্বাস করো, আমি সত্যিই জানতাম না। বিদেশ থেকে আসার পর মায়ের থেকে জেনেছিলাম সব। ততদিনই তোমার বিয়ে হয়ে গেছে। তরি অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল। ভেতরকার রাগ দমে গেছে বহু আগে। এখন শুধু বিরক্তি ভাবটা সামলাতে পারছে না। এই মানুষটাকে অসহ্য লাগছে। সে কি খেলনার পুতুল? পুতুলই তো, যার যা ইচ্ছা তার উপর চাপিয়ে দিচ্ছে। তরি চলে যেতে চাইল। তাড়াহুড়ো করে তরির হাত ধরে আটকালো প্রণয়। ম্লান কণ্ঠে বলল, আমি তোমাকে সত্যিই ভালোবাসি তরি। হাত ছাড়ুন, আমি ভালোবাসি না আপনাকে। তাহলে কাকে ভালোবাসো? ওই মাহাতকে? না চাইতেও কণ্ঠস্বরটা পাল্টে গেল প্রণয়ের। চাপা ক্ষোভে জলজল করে উঠল। তরি তখন অবাক দৃষ্টে তাকিয়ে শুধালো, আপনি মাহাতের কথা জানেন কিভাবে? খোঁজ নিয়েছি, তুমি উত্তর দাও। কথাটা যেন তরির একদমই ভালো লাগলো না। চোখ মুখ কুচকে ফেললো ভয়ঙ্করভাবে। উত্তর তো দিলই না, হাত ছাড়তে ব্যস্ত হয়ে পড়ল। সেই সময় প্রণয় এক অভাবনীয় কাণ্ড ঘটালো। হঠাৎ শক্ত করে জড়িয়ে ধরল তরিকে, খুব শক্ত করে। কাঁধে কপাল ঠেকিয়ে দম বন্ধ করে রইল অনেকক্ষণ। তরিকে নড়তে দিল না। পরপর ধীমে গলায় বারবার বলতে লাগলো, তুমি আমাকে ছেড়ে যেও না তরি, একটু তাকাও আমার দিকে, একটু বোঝার চেষ্টা করো। আমি দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে, স্বার্থপর হয়ে গেছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তরি। তুমি আমাকে এমন বানিয়ে দিলে কেন?
বকুল ফুলের নিজস্ব ঘ্রাণটা মিষ্টি হলেও বড্ড কড়া ধাঁচের। আশেপাশে তত্তর করে ছড়িয়ে পড়ে। গাছের ঝাঁকে ঝাঁকে ফোটা ফুলগুলো মোহগ্রস্ত করে তোলে মন প্রাণ। আনন্দের জোয়ার যেন এদিক ওদিক ছোটাছুটি করে সর্বত্র ছড়িয়ে যায়। এই জঞ্জাটে বদ্ধ গাড়ির জানালা খুলতেই অতদূর থেকে বকুলের সুস্পষ্ট ঘ্রাণ পেল প্রণয়। মন মাতানো ঘ্রাণ। সেবার এমনই বকুলের মৌসুম ছিল। ছোট্ট ভাইটা তার এমন দিনেই মারা গিয়েছিল। ছেলের মৃত্যুতে দিশেহারা হয়ে আয়েশা খাতুন দোষারোপ করলেন তরিকে। তরিও তখন ছোট। ছাদে লুকোচুরি খেলতে গিয়ে ঘটনাটা ঘটে গিয়েছিল অপ্রত্যাশিতভাবে। কেউই দোষী ছিল না, কিন্তু আয়েশা খাতুন সেটা বুঝতেই চাইলেন না। বরং তরিদের সাথে সব যোগাযোগ বন্ধ করে দিলেন, গ্রামে যাওয়া বন্ধ করে দিলেন। প্রণয় ছোটবেলা থেকে প্রচণ্ড বুঝতার, বয়সের তুলনায় বেশি বোঝে, হাসে কম, মানুষের সাথে মেশে কম, নিজের মাঝে থাকতে বেশি পছন্দ করে। এমন না যে কারো অবহেলায় সে এমন হয়ে গেছে, সবাই তাকে প্রচণ্ড স্নেহ করে। আসলে প্রণয়টাই এমন, তার স্বভাবটাই অন্যরকম। প্রণয়ের যতটুকু মনে পড়ে, গ্রামে গেলে সে ওই ছোট্ট আলো বাতাসে ঘেরা ঘরটাতে পড়ে থাকতো। তরির সাথে দেখা হয়েছে 5 কি 6 বার, আর দেখা হলেও প্রত্যেকবার মেয়েটাকে অজ্ঞাত কারণে খুব করে বকেছে প্রণয়। তরির হয়তো সেটাও মনে নেই। আব্দুলের সাথে হয়তো প্রণয়কে গুলিয়ে ফেলেছিল বোকা মেয়েটা। আব্দুল তো তরিদের ওখানে কখনো যেত না, ও থাকতো নানু বাড়িতে। তরির প্রতি প্রণয় ছোটবেলা থেকেই দুর্বল ছিল। জানালা দিয়ে যখন ছোট মেয়েটাকে বকুল গাছের ডালে বসে পা দোলাতে দেখত, প্রণয়ের ভালো লাগতো খুব। মেয়েটা প্রতিদিন কোত্থেকে যেন পেয়ারা, আম, জাম নিয়ে উঠে বসতো গাছের ডালে। মনের সুখে তার বেসুরো গলায় এমন এমন গান গাইতো। ওটা আসলে গানেরই জাতি না, তবে সত্যি বলতে তরির প্রতি ওই ভালো লাগাটা ঠুনকো ভালো লাগাই ছিল। তার বয়সই বা তখন কত, ভালোবাসা কি বোঝে? রফিক সাহেব আয়েশা খাতুনের অগোচরে বোনের সঙ্গে যোগাযোগ রাখতেন। শত হোক একমাত্র বোন, তার বললে কি সম্পর্ক ছিন্ন করা যায়? তার ফোনেই প্রথম কিশোরী তরির ছবি দেখেছিল প্রণয়। গ্রাম্য নারীদের মতো ধলা শাড়ি পরে কোনো বিয়েতে যেন গিয়েছে মেয়েটা। মুক্তোর মতো চোখ বাঁধানো হাসি সাজ, আবেগে বয়সটায় প্রণয় বিশ্রী ভ্রমে পড়ে গিয়েছিল। জীবনে প্রথমবার বাবার ফোন চুরি করে গ্যালারি থেকে তরির সব ছবি নিয়েছিল নিজের ফোনে। রাতের বেলা এক মনে তরির ছবিগুলো বারবার জুম করে দেখত। আস্তে আস্তে ভয়াবহ প্রেমে নিমজ্জিত হয়ে গিয়েছিল না চাইতো। ভালোবেসে ফেলেছিল ছোটবেলার ওই ছিচকাদনে মেয়েটাকে, যাকে শুধু হাফ প্যান্ট পরা অবস্থায় এককালে মাঠে দৌড়াতে দেখেছিল সে। আয়েশা খাতুন কীভাবে যেন ব্যাপারটা আজ করতে পারলেন। ওয়ালেটে তরির ছবি দেখেই হয়তো, তবে একদম না জানার ভান করে রইলেন। ভেতরে ভেতরে রফিককে দিয়ে প্রণয়কে স্কলারশিপের জন্য পিড়াপিড়ি করতে লাগলেন। স্কলারশিপও হয়ে গেল এর মাঝে। প্রণয় পড়াশোনায় ভালো, না হয়ে যাবে কোথায়? বিদেশে গিয়ে প্রণয়ের ভালোই দিন কাটতে লাগলো। নতুন শহর, নতুন বন্ধু বান্ধব, নতুন কিছু শেখার উদ্যোগ, আর রাতের বেলা তরির ছবি দেখা। দিনগুলো মন্দ কাটছিল না। প্রণয় মনে মনে আশায় ছিল দেশে ফিরে বাবা মাকে তরির কথা জানিয়ে দেবে। মাস ঘুরতেই তরিকে চটজলদি বিয়ে করে ফেলবে। তার আর এই অপেক্ষা কিছুতেই সইছে না। তারপর একদিন রফিক থেকে জানতে পারলো তরির নাকি বিয়ে ঠিক হয়েছে, আগামী সপ্তাহে বিয়ে। শুনে প্রণয় এক মুহূর্ত দেরি করেনি, বলে দিয়েছিল তরিকে তার ভালোবাসার কথা, সে তরিকে বিয়ে করতে চায়। রফিকও আশ্বস্ত করলেন তিনি বিষয়টা দেখবেন। বিদেশে থাকার পুরো সময়টাতে মিথ্যে বলে গেলেন মা বাবা দুজনেই। দেশে আসার পর তরির সাথে নাকি তারই বিয়ে দেবেন। একরাশ উত্তেজনা নিয়ে প্রণয়ও লেখাপড়া শেষে দেশে ফিরল। তরিকে নিজের করে পাবে বলে হাজারটা স্বপ্ন বুনে যত্ন করে আগলে রাখলো। সেই যত্ন করে আগলে রাখা স্বপ্নগুলো তারা কেউই বাস্তব হতে দিলেন না, ভেঙে চুরমার করে দিলেন। জানালেন তরির আরও 1 বছর আগে বিয়ে হয়ে গেছে। তারা নাকি চেষ্টা করেছিলেন, তরির মা বাবাই রাজি হননি। প্রণয়ের বুকের ব্যথাটা এখনও সে আগের মতোই তাজা হয়ে ওঠে যখন ভাবে তার জন্মদাত্রী মাই দিনের পর দিন তাকে মিথ্যে বলে গেছে। ধর্ষিতা বলে তিনিই কোনো ধরনের চেষ্টা করেনি বিয়ের বিষয়। কে চায় একটা ধর্ষিতাকে বাড়ির বউ করতে? জ্যাম ছেড়েছে বহু আগে। বকুল গাছটা পেরিয়ে বহু দূরে ছুটে গেছে তাদের গাড়িটা। শব্দে দীর্ঘশ্বাস ফেলে প্রণয় গাড়ির কাজটা আবারও উঠিয়ে দিল। শীতে নিজের মাথা এলিয়ে আস্তে আস্তে বিড়বিড় করলো, ও আমাকে হয়তো কোনো দিনই বুঝবে না। হাসপাতালের পরিবেশ একটু খারাপ। ঘুষখোর কোম্পানি তাকে ভালো কোনো হাসপাতালে ভর্তি করায়নি। এ নিয়ে একটু বিরক্তই মাহাত, একটু বেশি। আপেলে কামড় দিতে দিতে তরির দিকে আর চোখে একটু তাকালো সে। মেয়েটা চোখ মুখ গম্ভীর করে বসে আছে তার হাঁটুর কাছে। আজকে সকালে রিপোর্ট করতে একটা বস্তিতে যেতে হয়েছিল তাকে। সেখানে কিভাবে যেন নড়বড়ে একটা ঘর হুট করে গায়ের ওপর
পড়ে গিয়েছিল। ব্যথা অবশ্য তেমন একটা পেত না সে, যদি না ঘরের টিনের গাঁথা কাচ, পেরেক আর টিনের সূক্ষ্ম কোনা অংশগুলো পায়ে পিঠে যেত। তার চেয়ে বেশি গুরুতর অবস্থা হয়েছে ক্যামেরাম্যানের। বেচারার পেটে আস্ত একটা কাজ ঢুকে গেছে। আপাতত ওটিতে আছে সে। হাসপাতালে নেওয়ার পর অফিসের স্যারকে জানানোর পাশাপাশি পরিবারের 1-2 সদস্যকেও জানানো হয়েছিল। মাহাদের মুখে তো সবসময় তরিই লেগে থাকে। নাম্বারের কথা জিজ্ঞেস করতে তরির নাম্বারটাই সর্বপ্রথম বলে দিয়েছিল সে। তাছাড়া এখানে তো ওর আপন কেউ থাকে না। বজ্জাত হাসপাতালের কর্মচারীরা বাড়ির লোক না আনা অবধি নিস্তারও দিচ্ছিল না। তরি যে কল পাওয়ার পর তক্ষুনি ছুটে এসেছে হাসপাতালে, মাহাত তা জানে। তরিকে দেখেই বোঝা যাচ্ছে। তাড়াহুড়ো করে উল্টো জামা পরে এসেছে মেয়েটা, চুল আছড়ায়নি, এলোমেলোভাবে উঠছে ওগুলো। ফোন পাওয়ার পর কেঁদেছিল হয়তো। চেহারা ভীষণ মলিন হয়ে লাল হয়ে আছে, একটু পরপর নাক টানছে। মাহাত নিঃশব্দে হাসল। মেয়েটা তাকে এত গভীরভাবে ভালোবাসে, অথচ স্বীকার করতে চায় না। মাহাত আবারও হাসলো। তা দেখে তরি ভ্রুকুচকে শুধালো, কি হয়েছে, হাসছেন কেন? তুমি উল্টো জামা পরে এসছো তোরে? তরি লজ্জা পেয়ে মাথা নোয়ালো। এখানে আসার পরপরই বোকার মতো কাজটা খেয়াল করেছিল সে। মাহাত ঠোঁটের হাসিটা স্থির রেখে মোলায়েম স্বরে বলল, তোরে, আমি তো তোমার কাছে আসতে পারবো না, কোমরে ব্যথা। তুমি আমার কাছে আসবে না? একটু কষ্ট করে মুখ চড়না দিয়ে মুছে তো, কান্নার দাগ বসে গেছে। এত কাঁদতে হয়? আমি কি মরে গেছে? তরির আবারও কান্না পেয়ে গেল। তবে সে কাঁদলো না, একদমই না। ঠিক ঠিক মাহাদের কথা মতোই ওড়না দিয়ে গলাটা ঘষে মুছল। আস্তে করে জিজ্ঞেস করলো, কিভাবে হয়েছে এসব? মাহাত মিথ্যে বলল। মারামারি করতে গিয়ে হয়েছে। মিথ্যে বলছেন কেন? মারামারি করতে গিয়ে কি ক্যামেরাম্যানকেও নিয়ে গিয়েছিলেন সাথে? হ্যাঁ, ক্যামেরাম্যানটাকে নিজের অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখেছিলাম। আমার সাথে একটু হাতে হাতে মারামারি করবে, কিন্তু ব্যাটা কাছেন না। নিজে তো মরলই, সাথে আমাকেও মারল। তরি দীর্ঘশ্বাস ফেলে চেয়ে আছে, চুপচাপ নিঃশব্দে দেখছে মাহাতকে। লোকটা মিথ্যা বলতে কি পটু, কিভাবে অকপটে একের পর এক মিথ্যা বলে যাচ্ছে ভেবে আর এক দফা দীর্ঘশ্বাস ফেলল সে। ফোনের পাওয়ার বাটনে চাপ দিয়ে সময় দেখে নিল। দুপুর 3টা। সে এসেছিল 2টোর দিকে। পায়ে কি ব্যথা পেয়েছেন? ডাক্তার কি বলল? ডাক্তারের কথা দিয়ে তুমি কি করবে? আমার কথা শোনো। আমার কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত চলে যাচ্ছে। আই নিড প্রপার রেস্ট। আর রেস্টের জন্য সবচেয়ে বড় উপাদান একটা বউ। তাই আমার এখন একটা বউ লাগবে। তো বিয়ে করে ফেলুন। তুমি তো রাজি হচ্ছে না, ভোজং ভোজং করে যাচ্ছ। শোনো মেয়ে, আমি কিন্তু বুঝে গেছি তুমি আমায় ভালোবাসো। এখন আর নাকচ করে লাভ নেই। তরির জবাব দিল না এবার। বাসা থেকে বলে আসেনি, তার ভয় লাগছে। আয়শা খাতুন আবার কি না কি শুনিয়ে দেন। আবারও অস্বস্তিও হচ্ছে। উল্টো জামা পরে হাসপাতালের এই লম্বা কেবিনটাই এইভাবে বসে থাকা যায় নাকি? অনেকেই কোনা চোখে তাকিয়ে দেখে হাসছে। মাহাদ আচমকা হাত বাড়িয়ে দিল, বলল, আমার হাতটা একটু ধরো তো তোরে। তরি ধরল, উচ্চবাক্য করল না। মাহাদ ঠান্ডা সুরে বলল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। তরি শুধু চোখ তুলে তাকালো। জিজ্ঞাসু দৃষ্টে মাহাদি প্রশ্ন করল, তুমি কি সত্যি আমাকে একটু পছন্দ করো না? তরি কেন যেন আজ আর মিথ্যা বলতে ইচ্ছা করলো না। প্রশ্রয় দিল নিজেকে। মাহাদের আকুলতায় সিক্ত হলো। পুরুষালী হাতের ভাঁজে নিজের হাতটার দিকে বেশিক্ষণ তাকিয়ে ক্ষীণ স্বরে জবাব দিল, করি। হাসপাতালের বিছানায় বসে থাকতে কষ্ট হচ্ছে মাহাদের। এত শক্ত, জানালা মারিয়ে কোত্থেকে যেন একটা ভ্যাপসা গন্ধ চারিদিকে ঘুরঘুর করছে। মাথার উপর চলতে থাকা ফ্যান বোধ হয় ইহজন্মে বন্ধ করা হয়নি। সর্বোচ্চ গতিতে চললেও এত গরম, এত ভারী ভাব। অধৈর্য ক্লান্ত চোখজোড়া আশেপাশে ঘুরিয়ে সব কিছু পরখ করে নিল মাহাত। আপেলে কামড় দিতে দিতে তরিকেও দেখল। মেয়েটা সলজ্জ ভঙ্গিমায় বসে আছে আগের মতোই। আড়ষ্ঠতা যেন নিঃশ্বাসে নিঃশ্বাসে বহমান, সুস্পষ্ট। নার্স এসেছেন অল্পক্ষণ হলো। আসার পর থেকে কেমন আশ্চর্য হয়ে বারবার আর চোখে দেখছেন তরিকে। তরির উল্টো জামা পরে আসার কারণটাই হয়তো, যা মেয়েটাকে লজ্জায় অস্বস্তিতে দারুণভাবে জড়সড় করে দিচ্ছে। মাহার ভ্রু কপালে গুটি কয়েক ভাঁজ ফেলে নার্সটির দিকে তাকালো। ভীষণ বিরক্ত কণ্ঠে শুধালো, এত কি দেখছেন ওকে? মেয়ে হয়ে মেয়েকে দেখতে লজ্জা লাগে না? নার্স থতমত খেলেন। চোখ বড়সড় করে ক্ষীণ তুতলিয়ে বললেন, মা মানে? কাউকে কখনো উল্টাপাল্টা পড়তে দেখেননি? আশ্চর্য। নার্সের হতভম্ব ভাবটা এবার খানিকটা মিলিয়ে গেল। বুঝতে পারল ব্যাপারটা। তরির দিকে আরেকবার চোখ বুলিয়ে দ্রুত কেটে পড়ল সেখান থেকে। এমন অদ্ভুত রোগী সে তার 20 বছরের কর্মজীবনে কখনো দেখেনি, অন্তত তার মনে পড়ছে না। নার্স যেতেই তরি কটমট কণ্ঠে জিজ্ঞেস করল, ওইভাবে কথা বলেন কেন নার্সের সাথে? কিভাবে? ভালোভাবেই তো কথা বলেছে।
ওনার মতো তো আর গাধার চোখে তাকিয়ে দেখিনি। আমি গাধার মতো কাজ না করলে উনিও গাধার মতো তাকাতো না। ওনার সাথে এমন করে কথা বলা আমার একদমই উচিত হয়নি। অথচ তেরা স্বভাবের লোকটা সে কথা মানতেই চাইল না। তার মতে সব দোষ নার্সের, এই হাসপাতালের। সবচেয়ে বেশি দোষ তার অফিসের। ঘুষখোর অফিস একটা, কি ভয়াবহ বিশ্রী হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছে তাকে। ফিনাইল গন্ধে টেকা যাচ্ছে না, অসহ্য লাগছে। মহা অধৈর্য হয়ে মাহাত বলল, ডাক্তারকে ডেকে আনো তো তোরি, আমার আর এখানে ভালো লাগছে না। যা যা ফর্মালিটি আছে সেগুলো শেষ করে বাসায় যাব। তরি যেন আটকে উঠল। চলে যাবেন মানে? আপনি অসুস্থ মাহাত। অসুস্থ হলে কি হাসপাতালে থাকতে হবে নাকি? তুমি থাকবে আমার সাথে? যেহেতু না, সেহেতু আমার এখানে থাকার মানেই হয় না। বউ ছাড়া হাসপাতালে পুরুষ রোগীরা কষ্টে কষ্টেই আত্মরা হয়ে যায়, নিঃশ্বাস নিতে পারে না, অসহায়ের ক্যান্সার হয়ে যায়। মাহাত আশেপাশে থাকলে তরির হতাশ হতে হতেই সময় কেটে যায়। এখনও তার ব্যতিক্রম নয়। এই যে মাহাদের বলা এরূপ কথায় হতাশার নিঃশ্বাসটা একটু শব্দ করেই ফেলল তরি। প্রশ্ন করল, আপনার বাবাকে আপনার এই অবস্থার কথা জানিয়েছেন? মাহাদের নির্বিকার উত্তর, না। আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে কখন? সকালে। এখন বিকাল 4টা বাজে, এতক্ষণে একটা বার কল দিতে পারেননি? দিয়ে এমন করছেন কেন মাহাত? আপনার বাবা হন তিনি, ওনার জানার অধিকার আছে। মাহাত মাথা তুলে তাকালো, চোখে চোখ রাখলো, অস্বাভাবিক ঠান্ডা চাহনি। গম্ভীর স্বরে বলল, আমার বাবার সাথে কথা বলতে ভালো লাগে না তোরি। সে যদি নিজ থেকে ফোন দেয় তাহলে জানিয়ে দেব। মাহাদের প্রতি তরির ভালো লাগা প্রকাশ পাওয়ার পর থেকেই তরি হাতটা মাহাদের হাতের মাঝেই আটকে ছিল, এখনও আছে। মাহাদ হাতটা আরেকটু শক্ত করে ধরল। হলদেটে হাতের পিঠে ঠোঁট ছোঁয়ানোর অদম্য ইচ্ছে থাকলেও সেটা দমালো রয়েছে। ধীর গলায় শুধালো, তুমি কি আজ থাকবে না হাসপাতালে? না, বাসায় বলে আসেনি, বকবে পরে। কখন যাবে? একটু পরে। মাহাদ তাদের হাতের দিকেই তাকিয়ে আছে, চোখ সরাচ্ছে না, স্থির দৃষ্টি। আচমকা হাতের একদম মধ্যিখানে আলতো করে অধর ছোঁয়ালো সে। হাতের পিঠে কপাল ঠিকই চোখ বুঝে ফেলল। ধিমে যাওয়া কণ্ঠে বলতে থাকলো, আমার এখনো বিশ্বাস হচ্ছে না তোরি, আমি সত্যিই তোমাকে পেয়ে গেছি। তোমার হাত অধিকার নিয়ে ধরতে পারছি, চুমে খেতে পারছি। আমি এতটা আশা করিনি মেয়ে, নিজেকে এত ভাগ্যবান মনে হচ্ছে। এই অ্যাক্সিডেন্টটা আরও আগে হলো না কেন? আমার নিজেকে খুব এলোমেলো লাগছে। চলো না, বিয়ে করে ফেলি, কষ্ট দিব না। সত্যি একটা ছোট্ট ঘর বানাবো, তোমার আমার। আকাশকে আর ভয় করবো না, আঙুল দিয়ে দেখিয়ে দেব এই মেয়েটা আমার, আমি তাকে জিতে নিয়েছি। অন্যান্য রোগীরা চেয়ে আছে ওদের দিকে, তাদের অবাক দৃষ্টি, কৌতূহল কিছুই এবার আর তরিকে অস্বস্তি লজ্জায় ফেলতে পারল না। সে চুপচাপ নিঃশব্দে দেখে গেল এক পাগল প্রেমিককে। সুখের কান্নায় চোখ নমনীয় হতে চাইল, তরি দিল না, কাঁদল না এক বিন্দু। সময় সময় আসা আফসোসটা আবারও হানা দিল, এই মানুষটা কয়েক বছর আগে এলো না কেন? মাহাদের আর বাসায় যাওয়া হয়নি। হাসপাতাল থেকে কিছুতেই ডিসচার্জ দেবে না কর্তৃপক্ষ। বেশি প্রয়োজন হলে কালকে যেতে দিলেও দেওয়া যেতে পারে, কিন্তু আজকে কোনোভাবে সম্ভব না। ডাক্তারের এসব কথা শুনে মুখ বাঁকিয়ে মাহাত শুধু এটুকুই বলেছিল, এরা টাকার জন্য এমন করছে। ঠিক আছে, আমি টাকাটা দিয়ে দেব, তবুও যেতে দিচ্ছ না কেন আমাকে? চারপাশে সব রোগীর বউ বাচ্চা আছে, আমি একা বিরহে ভুগছি। আমাকে সিঙ্গেলদের কেবিনে নিয়ে যেতে বলো, আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। অফিস থেকে কিছু কালে মাহাদের দেখতে এসেছিল। তার এহেন কথায় হো হো করে ঘর কাঁপিয়ে হেসে ওঠে তারা। তরিও হাসে নিঃশব্দে। মাহাদকে সঙ্গ দিতে 1 ঘন্টা বাড়িয়ে হাসপাতালেও থাকে, কিন্তু এর চেয়ে বেশি সে থাকতে পারবে না। সন্ধ্যা হয়ে আসছে, যত দ্রুত সম্ভব বাড়িতে যেতে হবে। বাসের পটটুকুতে প্রণয় গুনগুনে 6 বার কল দিয়েছে তরিকে। ব্যাগে রিং হতেই তরি ফোন বের করেছে, দেখেছে, এরপর রেখে দিয়েছে। কেন যেন মানুষটার সাথে কথা বলতে ইচ্ছে করেনি। প্রণয়ের প্রতি এক ভিন্ন অসহ্যকর ধারণা হয়ে গেছে তার, যা আরও প্রখর হয়েছে বিয়ের কথা শুরু হওয়ার পর থেকেই। বাড়িতে আসা মাত্রই তরিকে দেখে আয়েশা খাতুন তেতে উঠলেন যেন। রুক্ষ গলায় এক মুহূর্ত ব্যয় না করে প্রশ্ন ছুড়লেন, এমন পাগলের বেশে কোথায় গিয়েছিলে তুমি? বলে যাওয়ার একটুও প্রয়োজন বোধ করনি? উত্তর দিতে একটু সময় নিল সে। আচমকা এভাবে হামলে পড়ায় হতভম্ব হলো ক্ষীণ। বিমূঢ় গলায় জানতে চাইল, কি হয়েছে মামি? আবার জিজ্ঞেস করছো? তোমার মামা তোমার সাথে দেখা করতে চেয়েছিল, রুমে গিয়ে দেখি তুমি নেই। শুক্রবারে তো তোমার ক্লাসও নেই, কোথায় গিয়েছিলে? একটু কাজ ছিল।
আয়শা খাতুন তরিকে আগাগোড়া আরও একবার দেখলেন, কণ্ঠে তেজ ঢেলে বললেন, কি কাজ? এভাবে পাগলের মতো কোন কাজে গিয়েছিলে তুমি? প্রশ্নটা মুখের আদল পাল্টে দিল। আস্তে আস্তে শক্ত হয়ে এলো মুখটা। এমন বিস্ময়কর জেরাগুলো রাগিয়ে তুলল ভীষণভাবে। কাট গলায় উত্তর দিল, আমার কাজ ছিল বলেছি মামি। আমার ফ্রেন্ড সুমনা রোড অ্যাক্সিডেন্ট করেছে, ওকে দেখতেই হাসপাতালে গিয়েছিলাম। তাড়াহুড়ায় ভুলে উল্টো জামা পরে চলে গিয়েছি। তরি প্রথমবার আবিষ্কার করলো সে গুছিয়ে মিথ্যা বলা শিখে গেছে। তার কোনো কালে সুমনা নামের কোনো বান্ধবী ছিল না, আর না নেই। অথচ অকপটে বলা মিথ্যাটা আয়শা খাতুন ধরতেই পারলেন না। কিছুক্ষণ ভ্রু কুচকে চেয়ে থেকে বিশ্বাস করে নিলেন। তোমার মামা এখন বাসায় নেই, রাতে আসবেন, তখন একবার দেখা করে নিও। তরি যেন হাঁফ ছেড়ে বাঁচল। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতেই কোত্থেকে সাহিলা এসে হাজির হলো তার পাশে। ফিসফিসিয়ে বলল, কিছু বুঝছো আপা? তরি ভ্রু কুচকালো। সাহিলার মতো করে বলল, কি? এই শয়তান বেডি আচমকা তোমার প্রতি এত দরদ দেখাইতেছে কেন? বুঝো নাই? তরি মাথা দোলালো। সে বোঝেনি। তোমার লগে প্রণয় ভাইজানের বিয়ে হইব না, এখন থেকে তোমারে নিজের হাতে মুঠোয় রাখতে চাইতেছে। বেডির মাথায় মেলা মিসকা শয়তানি আছে, সাবধানে থাইকো। তরি শুনেই দীর্ঘশ্বাস ফেলল। সে মনে প্রাণে বিশ্বাস করে বিয়েটা হবে না, হতে দেওয়া যাবে না। আস্তে করে বলল, তুমি এখন কোথায় যাচ্ছ? তোমারে কথাটা কইবার লাইগাই আইছিলাম, কওয়া শেষ। আমিও এখন জায়গা চুলায় ভাত বয়াইছি। তখন সন্ধ্যা হয়ে গেছে। গায়ের জামাটা পাল্টে একটা সুতির জামা পরেছে তরি। খুলে রাখা জামাটা কিছুক্ষণ চেয়ে চেয়ে দেখেছেও। শুধুমাত্র এই জামাটার জন্য কি বিশ্রী রকম পরিস্থিতিতে পড়তে হয়েছে আজ ওর। তখন যতটা না লজ্জা লেগেছিল, এখন অতীত ভেবে আরও লজ্জা লাগছে। উফ, আশেপাশের মানুষ, মাহাদ, নার্স, এটা সবাই কি না কি ভেবেছে তাকে। আয়শা খাতুনের ভাষ্যমতে নিশ্চয় পাগল। বিছানার কাছ থেকে ফোনটা হাতে নিল তরি। মাহাদকে একবার কল করে দেখবে কি। কল করার জন্য ফোনের লক খুললেও কলটা আর করা হলো না। ঘরের দরজা ভেড়ানো ছিল। হঠাৎ দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করলো প্রণয়। লোকটা কি একটু হাঁপাচ্ছে? অনেক জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, যেন অনেক দূর পর্যন্ত দৌড়ে এসেছে সে। গায়ে জামা কাপড়গুলো এলোমেলো, মুখটা শুকিয়ে আছে। তরি চোখ বড় বড় করে উদ্গ্রীব কণ্ঠে প্রশ্ন করল, আপনি এখানে কি করছেন? প্রণয় সে কথার জবাব দিল না। নিঃশ্বাস নিতে নিতে বলল, পাওয়া না গেলে কি আমি আপনার সামনে দাঁড়িয়ে থাকতাম? প্রণয় এতক্ষণ পায়ের হাঁটুতে হাতের ভর দিয়ে দাঁড়িয়েছিল, ঝুঁকেছিল ক্ষীণ। এবার সোজা হয়ে দাঁড়ালো। অবুঝের মতো ডানে বামে মাথা নাড়ল একবার। অর্থাৎ পাওয়া না গেলে সে এখানে দাঁড়িয়ে থাকতো না। তরি আবারও বলল, যখন তখন আমাকে ফোন দিবেন না, ফোন দেওয়ার প্রয়োজন নেই। আমি আপনার সাথে কথা বলতে পছন্দ করি না। কেন যেন এই কথাটার পিঠে প্রণয় কিছু বলল না। কেমন করে যেন তাকিয়ে রইল, নির্মল দৃষ্টি। আপনি এক্ষুনি মামাকে গিয়ে বলুন আপনি বিয়েটা করছেন না। দুঃখিত তরি, আমি বলতে পারবো না। আপনি বুঝতে পারছেন না? আপনার সঙ্গ আমার পছন্দ না, জোর করছেন আমাকে। একটু একটু করছে, এতকাল জোর করিনি বলেই তুমি আমার হওনি। রাগে শরীর জ্বলে উঠল তরির। দাঁতে দাঁত চেপে বলল, আমি একজনকে পছন্দ করি, সেও করে। বিয়ে করলে আমি তাকেই করব। প্রণয় কি একটু হাসলো? বোঝা গেল না। কার কথা বলছ? মাহাত? হ্যাঁ। পছন্দ আর ভালোবাসায় তফাৎ আছে। সে আমাকে অনেক ভালোবাসে। প্রণয়ের ভেতরটা যেন জ্বলে গেল, কান্নারা দলা পাকালো। সে কারো সামনে কাঁদে না, আজ তরির সামনে কাঁদলে কি মেয়েটা রাগ করবে? আটকে আসা কণ্ঠে ভীষণ আকুতি নিয়ে প্রণয় বলল, আমার দিকে একটু তাকাও তরি। আমাকে ভালোবাসতে হবে না, পছন্দও করতে হবে না, শুধু সাথে থাকো। ওই ছেলেটা অনেক তরি পাবে, আমার তুমি ছাড়া কেউ নেই। পরিবেশটা মোটেও স্বাভাবিক না। নিস্তব্ধ, থমথমে, গভীর নীরবতায় নিমজ্জিত। এসির ঠান্ডা বাতাসগুলো পুরো ঘরময় ঘুরঘুর করছে। দুটো লাইটের তেজস্বী আলো চোখে বিঁধছে ভীষণ। তরি এতক্ষণ মাথা নুইয়েছিল। প্রচণ্ড অস্থিরতায়, দুশ্চিন্তায় একটা শব্দ উচ্চারণ করতে পারেনি। হাঁসফাঁস করে গেছে মাত্র। আর চোখে রফিক সাহেবকেও দেখে নিয়েছে বেশ কয়েকবার। তিনি তার সামনেই বসে আছে, চোখে মুখে দারুণ গম্ভীরতা, কপালে গুটি কয়েক ভাঁজ। সামান্য গলা ছেড়ে তিনি আগে কথা শুরু করলেন। দুলাভাইয়ের সাথে আমার কথা হয়েছে, কাল বা পরশুর মধ্যেই ঢাকায় আসার জন্য রওনা হবেন।
বলে জানিয়েছেন। তারপরেই তোমার আর প্রণয়ের বিয়ের কথা আগানো হবে। এখন তোমার কি মতামত? অসুবিধা আছে কোনো? না চাইতেও তাচ্ছিল্যের অস্পষ্ট হাসিটা কয়েক মুহূর্তের জন্য ঠোঁটে এসে হানা দিল। সব কিছু ঠিক করা শেষ। বরকত সাহেবও ঢাকায় চলে এসেছেন। বিয়েটা মোটামুটি পাকাপোক্ত হয়েই গেছে। এখন আর তার মতামত নিয়ে লাভ কি? বাবাও তাকে একবার জানানোর প্রয়োজন মনে করেননি। তরির একটু অভিমানী হলো, তবে তা ক্ষণিকের জন্য। পরপরই মিহি কণ্ঠে উত্তর দিল, আমি আসলে এই বিয়েটা করতে চাই না মামা। কথাটা শোনা মাত্রই মুখটা বাজেভাবে বিকৃত করে ফেললেন আয়েশা খাতুন। মারাত্মক তেতে উঠে বললেন, বিয়ে করতে চাও না মানে? নোখরা করছো আমাদের সাথে? আমার ছেলে যে তোমার মতো মেয়েকে বিয়ে করতে চাইছে, এটাই তো অনেক। স্ত্রীর রাগ বাড়ানো কথায় রফিক একটু বিরক্তই হলেন। তার মুখ দেখেই বোঝা গেল যথেষ্ট ঠান্ডা গলায় বললেন, আহা, আমি কথা বলছি তো, তোমার আগ বাড়িয়ে কথা বলার দরকার কি? শোনো, আগে ও কি বলে।